মঙ্গল গ্রহে স্পেস মিশনে গিয়ে একা আটকে পড়ে একজন অ্যাস্ট্রোনট। অর্থাৎ সে ছিল সেই মুহূর্তে পুরো গ্রহের একমাত্র জীব, যার কাছে না আছে পৃথিবীতে ফিরে আসার কোনো উপায়, আর না আছে সেখানে সার্ভাইভ করার মতো পর্যাপ্ত অক্সিজেন ও উপযুক্ত খাদ্য। তাহলে সে কি করবে? কিভাবে সে ওই জায়গায় সার্ভাইভ করবে? আদৌ কি তাকে বাঁচাতে পৃথিবী থেকে কেউ ফিরে আসবে? এই সমস্ত কিছু জানার জন্য দেখতে থাকুন দুর্দান্ত এক সার্ভাইভাল সায়েন্স ফিকশন মুভি দ্য মার্শিয়ান এর বাংলা এক্সপ্লেইন। সময়টা তখন ২০৩৫, অর্থাৎ এটা ভবিষ্যতের কোনো একটা সময়, যখন মঙ্গল গ্রহে ৬ জন অ্যাস্ট্রোনট এসিডিলিয়া নামের একটা স্থানে রিসার্চ করছিল, যাদেরকে নাসা এরিস 3-তে করে এই গ্রহে পাঠিয়েছিল। আসলে তারা সেখানে মাটি কালেক্ট করছিল, যাতে পৃথিবীতে এনে সেটি নিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করতে পারে। তারা সেখানে মঙ্গল গ্রহ অনুযায়ী ১৮ দিন আগে এসেছে। এই ৬ জন অ্যাস্ট্রোনটদের পোশাকে এক ধরনের টেকনোলজি ছিল, যার মাধ্যমে তারা নাসার টিমের সাথে সহজে যোগাযোগ স্থাপন করতে পারত। আজকে ১৯তম দিনে এসে অন্য দিনের মতো তারা একই কাজে বেরিয়েছে। আর তখনই ঘটে যায় একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। পৃথিবী থেকে খবর আসছে যে খুব দ্রুত তাদের কাজের স্থানটিতে ভীষণ বড় ধরনের একটা ঝড় চলে আসছে। তাই যত দ্রুত সম্ভব তাদের স্পেসক্রাফটে করে সেই স্থান ছেড়ে পৃথিবীর উদ্দেশ্যে রওনা দিতে হবে। এইটা শুনে মঙ্গলে থাকা ওই অ্যাস্ট্রোনটদের দলের লিডার ঠিক করে যে দ্রুত তারা তাদের অরবিটে ফিরে যাবে। তবে তাদের ওই স্পেসক্রাফটে পৌঁছানোর আগেই প্রবল বেগে ঝড় শুরু হয়ে যায়। তারপরেও তারা কোনো রকমে ওই স্পেসক্রাফটের কাছে পৌঁছানোর চেষ্টা করে। কিন্তু এইসবের মধ্যেই ওদের দলের একজন অ্যাস্ট্রোনট স্পেসক্রাফটের একটা এন্টিনার সাথে ধাক্কা লেগে যায়, আর মুহূর্তের মধ্যেই সে বহু দূরে ছিটকে পড়ে যায়। আর যার ফলে ওর পোশাকে থাকা ট্র্যাকারটিও বন্ধ হয়ে যায়। ওর নাম মার্ক। এইটা দেখে দলের বাকিরা ভেবে নেয় যে মার্ক মারা গিয়েছে। তবে ওদের দলের লিডার লুইস তখনও হাল ছাড়েনি। মার্ককে খোঁজার জন্য সে বাইরে গিয়েছিল, কিন্তু পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে শেষ পর্যন্ত সে মার্ককে রেখেই স্পেসক্রাফটে আসতে বাধ্য হয়, কারণ সে একজনকে বাঁচানোর জন্য বাকি সদস্যদের প্রাণের ঝুঁকি নিতে চাইছিল না। তারা অত্যন্ত দ্রুত এমার্জেন্সি লঞ্চ করে মঙ্গল গ্রহের অরবিটে থাকা হার্মিস নামের মহাকাশ যানটিতে চলে আসে, যেখান থেকে তারা পৃথিবীর দিকে রওনা দেবে। এর কিছুক্ষণ সময় পর মঙ্গলের সেই স্থানটিকে দেখানো হয়, যেখানে ঝড় প্রায় একেবারেই শান্ত হয়ে গিয়েছে। তখন আমরা দেখি মার্ক তখনও জীবিত আছে, যাকে তার সাথীরা ইতোমধ্যেই মৃত ভেবে ছেড়ে চলে গিয়েছিল। কিন্তু মার্কের স্যুট ছেদ করে তার পেটে সেই এন্টিনার তার প্রবেশ করে গিয়েছিল বলে স্যুটের অক্সিজেন লেভেল অনেকটা কমে গেছে। সে হতাশার সাথে কোনো রকমে তার ক্যাম্পে ফিরে যেতে থাকে। সেখানে এসে তার শরীরের ভিতরে প্রবেশ করা ওই তারের টুকরাগুলো সে বের করছিল। যেহেতু মার্কের পোশাকের কমিউনিকেশন যন্ত্রটি খারাপ হয়ে যায়, তাই মার্ক নাসার সাথে কোনোভাবেই যোগাযোগ করতে পারছিল না। কিছুটা সুস্থ হয়ে মার্ক ক্যাম্পের ভিতরে থাকা কম্পিউটারে নাসার জন্য কিছু ভিডিও বার্তা রেকর্ড করে, যদিও সে জানত যে এই ভিডিও কোনোভাবেই কারো কাছেই পাঠানো সম্ভব নয়। সে তার ভিডিওতে বলছিল এই ক্যাম্পটা মাত্র ৩১ দিনের জন্য বানানো হয়েছে। এছাড়াও বলে সে সেইখানে যে কোনো মুহূর্তে মারা যেতে পারে, হয় বিস্ফোরণের কারণে, নয় জলের অভাবে, নয়তোবা অক্সিজেনের অভাবে। আর এইসবের পরেও যদি সে কোনোভাবে প্রাণে বেঁচে যায়, তাহলেও তাকে না খেয়ে এখানে মরে পড়ে থাকতে হবে। তবে মার্ক এটাও জানত যে নাসার পরবর্তী মিশন লঞ্চ হবে আজ থেকে প্রায় ৪ বছর পর। তাই সে তখন ধরেই নেয় তার মৃত্যু এখন নিশ্চিত। আর সে এটাও ভেবে নেয় যে তার সাথীরা তাকে মৃত ভেবেই সেখান থেকে চলে গিয়েছে। পৃথিবীতে নাসার ডিরেক্টর মার্কের মৃত্যুর খবর অফিসিয়ালি মিডিয়ার মাধ্যমে জানিয়ে দেয়। তিনি জানান ভয়ঙ্কর ঝড়ের কারণেই মার্ক মারা গিয়েছে এবং তার বাকি সহকর্মীরা নিরাপদে পৃথিবীতে ফিরে আসছে। এই খবর ছড়িয়ে পড়তেই পুরো পৃথিবী জুড়ে শোকের ছায়া নেমে আসে, কারণ মার্ক ছিলেন নাসার একজন অভিজ্ঞ ও দক্ষ অ্যাস্ট্রোনটদের মধ্যে অন্যতম। অন্যদিকে মঙ্গলে একা পড়ে থাকা মার্ক তার সঙ্গীদের রেখে যাওয়া খাবারগুলো বের করে হিসাব করতে শুরু করে। সে বুঝতে পারে মঙ্গলে অন্ততপক্ষে তার ৪ বছর থাকতে হবে, অথচ তার কাছে খাবার আছে মাত্র ১ বছরের। খুব কম খেয়েও এই খাবার ১.৫ বছরের বেশি কোনোভাবেই চালানো সম্ভব নয়। তাহলে বাকি ৩ বছর সে কিভাবে বাঁচবে? এইটা নিয়ে সে বেশ দুশ্চিন্তায় পড়ে। তার মাথায় খাবার চাষ করার চিন্তা এলেও সেটি যে কতটা কঠিন কাজ এই মঙ্গল গ্রহে, তা সে খুব ভালো করেই জানত। কারণ কৃষিকাজের সবচেয়ে জরুরি উপাদান পানি, আর সেই পানি তো এই মঙ্গলে পাওয়া যাবে না।
তবে সে সহজেই হাল ছেড়ে দেওয়ার মানুষ ছিলই না, তাই হতাশ হয়ে বসে না থেকে সে তার সমাধানের পথ খুঁজতে থাকে। পরদিন সকালে নিজের ভ্যাকুয়ামে ফ্লাশ পরিষ্কার করতেই হঠাৎ তার মাথায় একটা দারুণ আইডিয়া আসে। আসলে মার্ক শুধু একজন অ্যাস্ট্রোনটই নয়, সে ছিল একজন বোটানিস্টও। আগের দিন খাবার গোছানোর সময় সে কিছু আলুর প্যাকেট দেখেছিল। তখনই সে সিদ্ধান্ত নেয় সে মঙ্গলে আলুর চাষ করবে। বোটানিস্ট হিসেবে নিজের জ্ঞান কাজে লাগিয়ে সে নিজের মলমূত্র ব্যবহার করে এক ধরনের সার তৈরি করে ফেলে। এরপর ক্যাম্পের ভিতরে একটি জায়গা বেছে নিয়ে ৪-৫টা পলিথিন দিয়ে ঢেকে দেয়। বাইরে থেকে মাটি এনে সেই মাটির সঙ্গে নিজের তৈরি করা সার মিশিয়ে সে একটা ক্ষেত তৈরি করে। তারপর আলুগুলো টুকরো টুকরো করে মাটির ভিতরে পুঁতে দেয়। সবকিছু ঠিকঠাক হলেও মার্কের সামনে সবচেয়ে বড় সমস্যা ছিল পানি। যেখানে চারিদিকে শুধু বালু আর শুষ্ক মরুভূমি, সেখানে কৃষিকাজের জন্য প্রয়োজনীয় পানি সে কোথায় থেকে পাবে? এই চিন্তায় সে বেশ দুর্বল হয়ে পড়ছিল। আর ঠিক সেই সময় আমাদের পৃথিবীতে দেখানো হয় মার্কের শেষকৃত্যের আয়োজন শুরু হয়েছে। আর এই অনুষ্ঠানে নাসার প্রায় সব বিজ্ঞানী উপস্থিত ছিল। সবাই ধরে নিয়েছে মার্ক আর কখনোই পৃথিবীতে ফিরে আসতে পারবে না। অথচ মঙ্গলে জীবিত থাকা মার্ক তখন একটা প্রশ্ন নিয়ে ভাবছে, সে কিভাবে পানি তৈরি করবে। বেশ কয়েকদিন চিন্তা ভাবনার পর তার মাথায় একটা বুদ্ধি আসে। সে একটা সিদ্ধান্ত নেয়, অক্সিজেন আর হাইড্রোজেন একসাথে জ্বালিয়ে পানি তৈরি করবে। কিন্তু মঙ্গলের মতো জায়গায় আগুন জ্বালানো ভীষণ বিপজ্জনক ছিল। প্রথমবার চেষ্টা করার সময় একটা ছোট্ট ভুলের কারণে সেখানে ছোটখাটো একটা বিস্ফোরণ ঘটে যায়। আসলে ক্যালকুলেশন করার সময় মার্ক তার শ্বাস প্রশ্বাসের সাথে অতিরিক্ত অক্সিজেনের এই হিসাবটা করতে ভুলে গিয়েছিল, আর সেখান থেকেই এই দুর্ঘটনা ঘটে। তবে দ্বিতীয়বারের বেলায় সে কিছুটা সফল হয়। এবার তার হিসাব একদম ঠিক ছিল। ধীরে ধীরে পানি তৈরি হতে শুরু করে। এটা দেখে সে ভীষণ খুশি হয়ে যায় এবং মানসিক শান্তিতে বেশ লম্বা সময় সে ঘুমিয়ে কাটায়। পরদিন সকালে ঘুম থেকে উঠে সে সোজা চলে যায় তার বানানো ওই ছোট্ট ক্ষেতটাতে। সেখানে গিয়ে সে যা দেখে তাতে সে বেশ আনন্দিত হয়ে ওঠে। চারপাশের সমস্ত মাটি ভিজে রইছে, মানে তার এক্সপেরিমেন্ট পুরোপুরি কার্যকর। এইটা দেখে মার্কের মুখে আনন্দের হাসি ফুটে ওঠে। অন্যদিকে নাসার সদর দপ্তরে ভিনসেন্ট নামের একজন ব্যক্তিকে দেখানো হয়। সে দেখা করতে আসে নাসার ডিরেক্টর ডক্টর সেন্ডার্সের সাথে। ভিনসেন্ট মূলত একটা বিশেষ রিকোয়েস্ট নিয়ে আসছিল। সে চায় নাসার স্যাটেলাইটের ক্যামেরা ঘুরিয়ে আকাশ থেকে মঙ্গল গ্রহের এসিডেলিয়া প্লাটেনিয়া এলাকাটা দেখানো হোক, যেখানে তাদের ওই মিশনটা শুরু হয়েছিল। ভিনসেন্ট তখন স্যান্ডার্সকে বোঝায় যে মঙ্গল গ্রহে অক্সিজেনের মাত্রা কম থাকার কারণে সেখানে মৃতদেহ পচে যেতে অনেক সময় লাগে। তাই স্যাটেলাইট ঘুরালে মার্কের কোনো চিহ্ন পাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। কিন্তু স্যান্ডার্স এই প্রস্তাবে রাজি হয় না, কারণ যদি পুরো পৃথিবী মার্কের মৃতদেহ দেখে তাহলে নাসার ইমেজ নষ্ট হয়ে যাবে। ভবিষ্যতে মিশনগুলোর জন্য স্পন্সরশিপ পাওয়াও নাকি বেশ কঠিন হয়ে যেতে পারে। কিন্তু ভিনসেন্ট কোনোভাবেই হাল ছাড়ছিল না। সে বিভিন্নভাবে স্যান্ডার্সকে বোঝানোর চেষ্টা করছিল। এরপর সে সরাসরি স্যাটেলাইট স্পেশালিস্ট মেন্ডিকে দিয়ে ওই ক্যামেরা ঘোরাতে বলে। কিন্তু ক্যামেরা ঘোরানো মাত্রই মেন্ডি কিছু অপ্রত্যাশিত জিনিস লক্ষ্য করে। আসলে ঝড়ের কারণে এলোমেলো হয়ে যাওয়া জিনিসপত্র এক জায়গা থেকে আরেক জায়গায় সরানো হয়েছে। এই কথা যখন নাসার ডিরেক্টর স্যান্ডার্সকে জানানো হয়, তারপরেও সে বিষয়টাকে ততটা গুরুত্ব দেয়নি। সে বলছিল সম্ভবত আবারও কোনো বড় ঝড়ের কারণে এরকম হইতে পারে। কিন্তু ভিনসেন্ট তখন আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় তাদের সামনে নিয়ে আসে। সে বলে, শুধু জিনিসপত্রই নয়, যেই সোলার প্যানেলটা ঝড়ের কারণে নোংরা হয়ে গিয়েছিল সেটাও এখন একদম পরিষ্কার দেখা যাচ্ছে। এই সব কিছু দেখে নাসার টিম পুরোপুরি নিশ্চিত হয় যে মার্ক এখনও বেঁচে আছে। কিন্তু এই সুখবরটা ডিরেক্টরের জন্য বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায়, কারণ তারা আগেই সবাইকে জানিয়ে দিয়েছে যে মার্ক মারা গিয়েছে। এমনকি তার ফিউরেনালের কাজও সম্পন্ন করা হয়েছে। এখন সে কিভাবে সবাইকে জানাবে যে মার্ক জীবিত আছে? সে ভীষণ একটা বাজে চিন্তায় পড়ে যায়। শেষমেশ সিদ্ধান্ত নেওয়া হয় যে পুরো ঘটনাটা সত্যিকার অর্থে মিডিয়াকে জানানো হবে। তবে নাসার পুরো টিমকে কঠোর নির্দেশ দেওয়া হয় যে কোনোভাবেই যেন মঙ্গল গ্রহ থেকে ফিরে আসা ওই স্পেসক্রাফটের সদস্যরা যেন মার্কের জীবিত থাকার খবর কোনোভাবেই না পায়, কারণ তারা এই খবর জানলে চিন্তায় পড়ে ভুল কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারে। তাই পৃথিবীতে পৌঁছানো পর্যন্ত তাদের কোনো কিছুই জানানো যাবে না। এরপর আমরা দেখতে পাই নাসার অ্যাডমিনিস্ট্রেটর মিডিয়ার সামনে এসে জানিয়ে দেয় যে মার্ক এখনও জীবিত আছে এবং নাসা তার সাথে যোগাযোগ করার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
দৃশ্যপট পাল্টে যায়। এখন আমরা দেখতে পাই মার্ক মঙ্গলের হিসাবে প্রায় ৪৫ দিন একাই কাটিয়েছে। এই মুহূর্তে তার কাছে সবচেয়ে বড় খুশির সংবাদ হচ্ছে যখন সে দেখে তার চাষ করা জমিতে আলুর চারা মাটি ভেদ করে বেরিয়েছে। এই দৃশ্য দেখে সে আনন্দে আত্মহারা হয়ে যায়। সেই দিন রাতে মার্ক হিসাব করতে বসে। সে বুঝতে পারে আজ থেকে ৪ বছর পর নাসার ভবিষ্যৎ পরবর্তী মিশন এরিস 4 এখান থেকে প্রায় ৩২০০ কিলোমিটার দূরে নামবে, আর সেখানে পৌঁছাতে তার হাতে সময় আছে ৫০ দিন। মার্কের কাছে ২টা রোভার আছে, যেগুলো ব্যবহার করে সে সর্বোচ্চ ৩৫ কিলোমিটার পর্যন্ত যেতে পারবে। কিন্তু সমস্যা হলো রোভার চার্জ দেওয়ার জন্য তাকে বারবার নিজের তাঁবুতে আবার ফিরে আসতে হবে, আর এই রোভার চার্জ দেওয়ার ব্যাপারটাই তার কাছে এখন সবচেয়ে বড় ঝামেলা। পরদিন মার্ক এরিস 4 এর ঠিকানা পাওয়ার চেষ্টা করছিল, কিন্তু সূর্য ডুবে যাওয়ার কারণে মঙ্গলের তাপমাত্রা -১৬ ডিগ্রিতে নেমে যায়। এত ঠান্ডার মধ্যে বাধ্য হয়ে সে আবার তাঁবুতে ফিরে আসে। এরপর সে সঠিক রাস্তা এবং ঠান্ডা থেকে বাঁচার উপায় নিয়ে ভাবতে থাকে। কোনোভাবেই সে দমিয়ে যাওয়ার পাত্র নয়। এই মঙ্গলের মাটিতেই তার সর্বোচ্চ মেধা খাটিয়ে সে তার জীবনের শেষ দিন পর্যন্ত গুনতে রাজি আছে। পরদিন মঙ্গলের মাটির ভিতর থেকে সে একটা নিউক্লিয়ার ব্যাটারি বের করে নিয়ে আসে, যেইটা তারা নামার পর নিরাপত্তার কারণে মাটির নিচে পুঁতে রাখছিল। কারণ এই ব্যাটারিতে সামান্য আঘাত লাগলে এর থেকে নির্গত রেডিয়েশন সবাইকে মেরে ফেলতে পারে। সব জেনেও মার্ক সেটিকে খুব সাবধানে তুলে নিয়ে ওই ব্যাটারি থেকে বের হওয়া তাপ নিজের ঠান্ডার সমস্যার সমাধান করার জন্য ব্যবহার করে। অন্যদিকে নাসার টিম বুঝে যায় মার্ককে বাঁচাতে হলে দ্রুত মঙ্গলে খাবার আর প্রয়োজনীয় সরঞ্জাম পাঠাতে হবে। এই কারণেই তারা জেপিএল নামের একটা সংস্থাকে অনুরোধ করে, যেই কাজটা করতে ৬ মাস সময় লাগবে সেইটা যেন ৩ মাসের মধ্যেই সম্ভব করানো হয়। এই প্রবের মাধ্যমেই মিশনটা সম্পন্ন করা সম্ভব ছিল। আসলে নাসার পুরো প্রসেস অনুযায়ী মঙ্গলে খাবার পাঠাতে হলে প্রায় ১ বছর সময় লেগে যেত। তাই আর সময় নষ্ট না করে তারা দ্রুত গতিতে কাজ শুরু করে দেয়। একই সাথে নাসার কমিউনিকেশন ইঞ্জিনিয়ার মেন্ডিকে স্যাটেলাইটের মাধ্যমে সর্বক্ষণ মার্কের উপর নজর রাখতে বলা হয়। এদিকে মঙ্গলে মার্কের ৭৯ দিন পূর্ণ হয়ে যায়। এর মধ্যেই তার চাষ করা আলু ফল দিতে শুরু করে। বড় আলুগুলো সে তুলে রাখে খাওয়ার জন্য, আর ছোট আলুগুলোকে আলাদা করে রাখে, যাতে সেগুলো থেকে আবার নতুন করে চারা রোপণ করা যায়। যদিও সে একটা খাবারের ব্যবস্থা করে ফেলছিল, কিন্তু মার্ক খুব ভালো করেই জানত নাসার সাথে সে যতক্ষণ না পর্যন্ত যোগাযোগ করতে পারবে ততক্ষণ এই সমস্ত পরিশ্রমই বৃথা যাবে। তাই সে নাসার সাথে যোগাযোগ করার উপায় খুঁজতে থাকে। দুর্ভাগ্যবশত তখনও তার কাছে কার্যকরী কোনো কমিউনিকেশন সিস্টেম ছিলই না। তবুও সে হাল ছাড়েনি। ভাবতে ভাবতে হঠাৎ তার মনে পড়ে যায় নাসা পাথফাইন্ডার নামের একটা রোভার মঙ্গলে পাঠিয়েছিল। সেই রোভার নিজে থেকেই মঙ্গলের উপর গবেষণা করে পৃথিবীতে তার তথ্য পাঠাত। কিন্তু ব্যাটারি শেষ হয়ে যাওয়ার কারণে ওই পাথফাইন্ডার ইনঅ্যাক্টিভ হয়ে যায় এবং তারপর থেকে পৃথিবীর সাথে তার সমস্ত যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছিল। এই কথা মনে পড়তেই মার্ক আর দেরি না করে পাথফাইন্ডার খোঁজার উদ্দেশ্যে রওনা দেয়। মঙ্গলের বুকে বহু বছর ধরে মাটির নিচে চাপা পড়ে থাকা সে রোভারটিকে খুঁজতে শুরু করে। অন্যদিকে নাসার স্যাটেলাইট ডিপার্টমেন্ট মার্কের গতিবিধির সর্বক্ষণ নজর রাখছিল, কিন্তু মার্ক তার কিছুই জানত না। শুরুর দিকে তারা মার্কের হালচাল বুঝতে পারছিল না, কিন্তু ভিনসেন্ট তার চলার পথ লক্ষ্য করে মঙ্গলের ম্যাপ বের করে ক্যালকুলেশন করে, আর তখনই সে বুঝে যায় মার্ক আসলে বহু বছর ধরে মাটির নিচে চাপা পড়ে থাকা পাথফাইন্ডার খুঁজতে যাচ্ছে। এই ব্যাপারটা বুঝে ভিনসেন্ট দ্রুত ক্যালিফোর্নিয়ার সেই জেপিএল ল্যাবে চলে যায়, যেখান থেকে একসময় ওই রোভারটিকে নিয়ন্ত্রণ করা হতো। সেখানে তারা পাথফাইন্ডারের কমিউনিকেশন সিস্টেম আবার চালু করার উদ্যোগ নেয়। ভিনসেন্ট এতক্ষণে বুঝে গিয়েছে মার্ক যদি ওই রোভারটি খুঁজে পায় তাহলে তার সাথে যোগাযোগ করার একটা সুযোগ তৈরি হতে পারে। অন্যদিকে মার্ক মঙ্গলের ম্যাপ অনুযায়ী নির্দিষ্ট জায়গায় পৌঁছে মাটি খুঁড়ে শেষ পর্যন্ত পাথফাইন্ডার রোভারটি খুঁজতে সক্ষম হয়। কিন্তু সেটিতে কোনো চার্জ না থাকার কারণে সেটি অন হচ্ছিল না। তাই সে রোভারটিকে নিজের হাবের কাছে নিয়ে আসে। সেখানে চার্জ দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করে সেটিকে অন করে রাখা হয়। এরপর মার্ক যখন রোভারের অ্যান্টেনা পৃথিবীর দিকে ঘুরিয়ে দেয়, তখন পৃথিবী থেকে নাসা ওই রোভারটির অ্যাক্টিভ হওয়ার সিগন্যাল পেয়ে যায়। এই সিগন্যাল দেখে নাসার সবাই ভীষণ খুশি হয়ে ওঠে, কারণ এর মাধ্যমেই সরাসরি তারা মার্কের সাথে যোগাযোগ করতে পারবে।
এরপর জেপিএল এর টেকনিশিয়ানরা রোভারটির ক্যামেরা অন করে সেটিকে কন্ট্রোল করা শুরু করে। ক্যামেরা চালু হতেই মার্ক বুঝে যায় পৃথিবী হতে কেউ না কেউ তার সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছে। মার্ক জানত পাথফাইন্ডারের মাধ্যমে মঙ্গল থেকে পৃথিবীতে ছবি পাঠানো যায়, কিন্তু পৃথিবী থেকে মঙ্গলে ছবি পাঠানোর কোনো ব্যবস্থা ছিল না। এরপর আমরা দেখতে পাই মার্ক তার ক্যাম্প থেকে 3টা বোর্ড নিয়ে আসে। একটাতে লেখা ছিল, তোমরা কি আমায় দেখতে পাচ্ছ? আর বাকি 2টা বোর্ডে লেখা ছিল হ্যাঁ এবং অন্যটিতে না। পৃথিবীতে নাসার টিম যখন এইটা দেখে, তখন তারা হ্যাঁ লেখা বোর্ডটির দিকে রোভারের ক্যামেরা ঘুরিয়ে দেয়। এর মাধ্যমে তারা মার্ককে জানিয়ে দেয় তারা তাকে দেখতে পাচ্ছে। এইটা দেখে মার্ক কিছুটা স্বস্তি পায়। তবে এখানে একটা বিরাট সমস্যা ছিল। নাসার টিম কেবলমাত্র হ্যাঁ এবং না এই 2টা প্রশ্নের উত্তর দিতে পারত। তাছাড়া প্রতিটা প্রশ্ন পাঠাতে হলে এবং উত্তর পেতে হলে 2 দিক থেকেই 32 মিনিট করে সময় লাগছিল। কিন্তু মার্ক যেহেতু ভীষণ ক্রিয়েটিভ মাইন্ডের একজন মানুষ, তাই সে এরও একটা সমাধান বের করে ফেলে। মার্ক জানত রোভারের ক্যামেরা 360 ডিগ্রি পর্যন্ত ঘোরানো যায়, তাই সে হেক্সাডেসিমেল নাম্বার ব্যবহার করে একটি কোড তৈরি করার চিন্তা করে। আর এই পদ্ধতিটা একসময় কাজেও লেগে যায়। এইভাবে সে নিজের রোভারকে পাথফাইন্ডারের সাথে যুক্ত করে টেক্সটের মাধ্যমে নাসার সাথে যোগাযোগ শুরু করে দেয়। এই যোগাযোগের মাধ্যমে মার্ক জানতে পারে নাসা তার জন্য একটা রেস্কিউ মিশন প্রস্তুত করছে। এইটা জেনে সে ভীষণ খুশি হয়ে যায়। এরপর নাসার টিম পৃথিবীর দিকে ফিরে আসা লুইস ও তার টিমকে মার্কের জীবিত থাকার খবর জানিয়ে দেয়। এই খবর শুনে তারা খুশি হলেও মার্ককে ফেলে আসার জন্য নিজেদের মধ্যে গভীর অনুশোচনা কাজ করে। এইসব ঘটনার মধ্যেই মঙ্গলে প্রায় মার্কের 4 মাস অতিবাহিত হয়। এই সময়ে সে নিয়মিত নাসার সাথে তার অবস্থার আপডেট পাঠাতে থাকে, আর পৃথিবী থেকেও তার কাছে অসংখ্য মেইল আসতে শুরু করে। নাসা মঙ্গলের 868তম দিনে প্রয়োজনীয় সামগ্রী পাঠানোর ব্যবস্থা করে দেয়। সবকিছু ঠিকঠাক মতোই চলছিল, কিন্তু হঠাৎ একদিন মার্কের হাবে একটা বড় ধরনের ত্রুটি দেখা দেয়। আর এই দুর্ঘটনার কারণে তার দীর্ঘদিনের চাষ করা ফসল সব নষ্ট হয়ে যায়। আর এরপর থেকে নতুন করে সে হাবও তৈরি করতে পারবে না, আর এখানে চাষ করতেও পারবে না। হিসাব করে দেখা যায় তার কাছে থাকা অবশিষ্ট আলু দিয়ে সে সর্বোচ্চ 609তম দিন পর্যন্ত বেঁচে থাকতে পারবে। অর্থাৎ নাসাকে মাত্র 47 দিনের মধ্যেই তার কাছে খাবার পৌঁছে দিতে হবে। এই অবস্থায় মার্ক কোনো রকমে সবকিছু মেরামত করে অন্তত নিজের থাকার জায়গাটা ঠিক করে নেয়। কিছুদিনের মধ্যেই নাসা খুব দ্রুত একটা প্রোব তৈরি করে ফেলে, কিন্তু দুঃখের বিষয় লঞ্চ করার কিছুক্ষণ পরেই সেটি আবার নষ্ট হয়ে যায়, কারণ তারা ঠিকভাবে টেস্ট না করেই প্রোবটা লঞ্চ করছিল। এই খবর শুনে মার্ক একেবারে ভেঙে পড়ে। এটাই ছিল তার জীবনের বেঁচে থাকার শেষ সম্বল। এদিকে পৃথিবীতে থাকা চায়না স্পেস এজেন্সির প্রধান বিজ্ঞানী ও হেড পুরো বিষয়টা জানার পর মানবতার কথা ভেবে সে সাহায্যের সিদ্ধান্ত নেয়। ভেনাস ও মার্কিউরির অরবিটে পাঠানোর জন্য তাদের আগে থেকেই একটা বানানো রকেট ছিল। তারা ওই মিশনটাকে বাদ দিয়ে নাসাকে সাহায্য করার পরিকল্পনা করে। এরপর সবাই মিলে নতুন করে মাত্র 28 দিনের মধ্যেই তারা একটা মিশনের প্ল্যান বানিয়ে ফেলে। এই সময়গুলোর মধ্যেই অ্যাস্ট্রোডাইনামিক্সের একজন দক্ষ মানুষের সাথে আমাদের পরিচয় করানো হয়। ওর নাম রিস পার্নেল। সে নাসাকে একটা নতুন আইডিয়া জানায়। তার প্ল্যানের কথা শুনে নাসা একটা মিটিংয়ের আয়োজন করে। তার প্ল্যানটা ছিল এইরকম যে পৃথিবীর দিকে আসা ওই হারমিস মহাযানের গতি বাড়িয়ে সেটিকে পৃথিবীর কাছাকাছি এনে, মানে ঠিক পৃথিবীতে না এনে তার কাছাকাছি এনে অন্য প্রোবের মাধ্যমে সেইটাতে খাবার পাঠানো হবে। তারপর পৃথিবীর গ্র্যাভিটেশনাল ফোর্স ব্যবহার করে আবারও ওই হারমিসকে মঙ্গলের দিকে পাঠানো হবে। আর এই সময়েই মার্ক এরিস 4-এর মাধ্যমে হারমিসে উঠে আসবে। প্ল্যানটা দারুণ হলেও নাসার চেয়ারম্যান বাকি ক্রুদের জীবন ঝুঁকিতে ফেলতে চায়নি, তাই সে আগের প্ল্যানেই চালিয়ে যেতে বলে। তবে এরিস 3 মিশনের ডিরেক্টর মনে হয় এই সিদ্ধান্তটা লুইসের টিমের উপর ছেড়ে দিতে চায়। তাই সে গোপনে লুইস আর তার টিমকে রিসের বানানো প্ল্যানটা পাঠিয়ে দেয়। নাসার সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে লুইস ও তার টিম রিসের বানানো প্ল্যানটাকেই প্রাধান্য দেয়। এদিকে মার্ক একাই মঙ্গলে তাদের অসম্পূর্ণ জিওলজিক্যাল রিসার্চ শেষ করতে থাকে। এর মধ্যেই লুইসের মাধ্যমে সে পুরো প্ল্যানটা জেনে যায়। তখন মার্ককে 50 দিনের মধ্যে প্রায় 3200 কিলোমিটার দূরে অর্থাৎ এরিস 4-এর ল্যান্ডিং এরিয়ায় পৌঁছাতে হবে। তাই সে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে তার রোভার নিয়ে রওনা দেয়। অন্যদিকে চীনের রকেট দিয়ে হারমিসে খাবার পাঠানো হয়। এরপর লুইসের টিম আবারও মঙ্গলের দিকে যাত্রা শুরু করে।
এভাবে প্রায় 7 মাস কেটে যায়। মার্ক খুব অল্প পরিমাণের খাবার খেয়ে কোনো রকমে বেঁচে আছে, যার ফলে তাকে ভীষণ দুর্বল দেখাচ্ছিল। দিনের বেলায় সে ব্যাটারি চার্জ দিত আর ওই সময়ই বিশ্রাম নিত, কারণ রাতের বেলা তাকে লম্বা রাস্তা পাড়ি দিতে হয় আর মাঝে মাঝে কাঁচা আলু খেয়েই তাকে দিন কাটাতে হতো। অনেক কষ্টের পর সে শেষ পর্যন্ত এরিস 4 এর মিশন সাইটে গিয়ে পৌঁছায়। এইখানে ম্যাভ নামের একটা মহাকাশযানকে দেখানো হয়, যেটা দিয়ে মঙ্গলের অরবিটে পৌঁছা যাবে। এই ম্যাভটাকে মিশন শুরু হওয়ার প্রায় 2 বছর আগেই মঙ্গলে পাঠানো হয়েছিল, কিন্তু এর ওজন বেশি হওয়ার কারণে নাসার নির্দেশ অনুযায়ী মার্ক সেখান থেকে অপ্রয়োজনীয় ভারী জিনিসপত্রগুলো খুলে ফেলে দেয়, যাতে এই স্পেসক্রাফটটা আরও হালকা করে মঙ্গলের অরবিটে পৌঁছানো যায়। সবশেষে বুস্টার চালু হলে মার্ক মঙ্গল ছেড়ে তার সাথীদের দিকে রওনা দেয়। এদিকে ওর সাথীরাও মঙ্গলের অরবিটে পৌঁছে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত ম্যাভের উপরের অংশে লাগানো প্যারাশুট প্রচণ্ড গতির কারণে ছিঁড়ে যেতে শুরু করে। এর ফলে বাতাসের চাপে মার্ক অজ্ঞান হয়ে পড়ে আর অরবিটের মধ্যে ঘুরতে থাকে। তখন সেটি হার্মিস থেকে প্রায় 68 কিলোমিটার দূরে ছিল, যেখান থেকে লুইসের পক্ষে তাকে কোনোভাবেই বাঁচানো সম্ভব ছিল না। তাই তারা থ্রাস্টার চালু করে হার্মিসকে মার্কের দিকে এগিয়ে নিয়ে যায়। কিছুক্ষণ পর মার্ক জ্ঞান ফিরে এলেও হার্মিসে পৌঁছানোর সম্ভাবনা তখনও ছিল না। লুইস তখন একটা সাহসী প্ল্যান করে ফেলে। সে তার টিম মেম্বার অ্যালেক্সকে দিয়ে ছোট্ট একটা বোমা বানায়, যার মাধ্যমে সামনের এয়ারলক উড়িয়ে দেয়া হয়, যার ফলে হার্মিসের গতি কমে এমবির সমান হয়ে আসে। তারপরেও মার্ক একটু দূরে ছিল, তাই লুইস নিজেই হার্মিস থেকে বেরিয়ে তাকে আনতে যায়। কিন্তু লুইসের দড়ি ছোট হওয়ার কারণে মার্ক নিজের স্যুট ছিদ্র করে দেয়, আর এই প্রেসার ব্যবহার করেই সে খুব কৌশলে জীবনের ঝুঁকি নিয়ে লুইসের দিকে এগিয়ে যেতে থাকে। আর এই সময়টাই ছিল অসীম মহাবিশ্বে হারিয়ে যাওয়া থেকে তার শেষ যুদ্ধ। যদিও সে সরাসরি লুইসকে ধরতে পারেনি, তবে দড়িটা তার হাতের নাগালে চলে আসে। তারপর দুজনকেই নিরাপদে ভিতরে নিয়ে আসা হয়। এই খবর পৃথিবীতে পৌঁছাতেই নাসার টিম সহ পৃথিবীর সমস্ত মানুষ আনন্দে ফেটে পড়ে। এভাবেই মৃত্যুর একদম সামনে দাঁড়িয়ে হার না মেনে মার্ক 18 মাস পর পৃথিবীতে ফিরে আসে। এই সময়টা তার জীবন নতুন করে শুরু করার মতো একটা সময় ছিল। এরপর এরিস 4 লঞ্চ হওয়ার সাথে সাথেই মুভির কাহিনী শেষ হয়ে যায়। এই মুভিটা শুধু সার্ভাইভাল মুভি নয়, মানুষের অদম্য ইচ্ছাশক্তি, বুদ্ধিমত্তা আর হাল না ছাড়ার একটা গল্প। একা একজন মানুষ মঙ্গলের মতো নিষ্ঠুর গ্রহে পড়েও মার্ক ওয়াটনি তার আশা ছাড়েনি, বরং বিজ্ঞানের সাহায্য আর তার নিজের সাহসকে হাতিয়ার করে সে অসম্ভবকে সম্ভব করেছে। এই মুভির গল্প আমাদের শেখায়, পরিস্থিতি যত কঠিনই হোক না কেন, চেষ্টা আর বিশ্বাস থাকলে মানুষ সব বাধা পেরিয়ে তার আপন ঘরে ফিরতে পারে। তো আজকের মতো এখানে শেষ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।